নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর এটা ছিল মহাসপ্তমীর সকাল। আর আমিও বাড়িতে মায়ের পুজো করি, খুব ছোট করে, মানে ফটোতে পুজো করি, নিজেই পুজো করি কোনো পুরোহিত ছাড়াই। তো ভালো লাগে, অনেক দিনের মনের ইচ্ছা সেটাকে পূরণ করি এইভাবে। তো এরপরই আমি চলে যাই আমার দিদির বাড়িতে তাড়াহুড়ো করে পুজো করে। এরপর গিয়ে আমি এই আলপনাটা দিয়েছিলাম, আমি আর মম দুজন মিলে। মমই দিয়েছিল, আমি শুধু একটু বলে দিয়েছিলাম জাস্ট। তো যাই হোক, আর এরপরে তো বাদবাকি যে নিয়মগুলো থাকে, আমি একটা শ্রী বানিয়েছিলাম, যে শ্রীটা ভিডিও বোধহয় নেই। তো যাই হোক, সেই শ্রীটাতে তেল ঢালা পর্বটা সেটা আপনারা এখন দেখতে পাবেন। আর প্রথমে একটু মায়ের দর্শন, কারণ গিয়েই মাকে দর্শন না করলে তো হয়তো ভালো লাগছিল না, কারণ এত একটা সুন্দর মুহূর্ত, সেটাই ক্যামেরাবন্দি করা। আর এখানে এবার 5জন এও মিলে শ্রীতে তেল ঢালছিল। আর তারপর ধীরে ধীরে যে জোগাড়গুলো সেগুলো আমরা করলাম। আর তারপর যেটা আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে বেল পুজো বরণটা, বেল বরণ বা বেল পুজো যেটা আমরা বলে থাকি, সেই জিনিসটা, সেটা অনেক রাত্রে হয়ে গেছিলো। তো সেই জায়গাটাতে পুজোর সময় আমরা যেহেতু অনেক সারাদিন উপোস ছিলাম, তো ভিডিওটা ঠিকভাবে করা হয়নি, মানে কারোরই মনে নেই যে ভিডিও করব। তো যাকে কোনোরকম পূজা করে আমরা চলে যাই বাড়ি। আর তারপর সকালে আবার সপ্তমী পূজার জোগাড়। আর আপনারা হয়তো দেখতে পেলেন ওখানে আমার ব্রজ ছিল, আর বাদবাকি সবার বাড়ির গোপাল এসছিল। দিদি সবাইকে নেমন্তন্ন করেছিল, সবার বাড়ির গোপালকে ওখানে। তো পুজোর কটা দিন গোপাল ওখানেই ছিল। আর সব জোগাড় হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি কলাবউ স্নানে। কলাবউ স্নান করতে গেছিলাম নদীতে, যেখানে মানে কি বলবো, খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা সুন্দর জায়গা, যেটা সবারই ভালো লাগবে। তো এখানে সবাই রেডি যাওয়ার জন্য। আর দাদা নিয়েছিল কলা গাছ, আর অভ্র নিয়েছিল মাথায় ঘট, যেটা বাড়ির বড় ছেলে হিসেবে ও করছিল। এবার প্রথম নিয়েছিল, প্রত্যেকবার ও কাকা নয়, এবার প্রথম ও নিয়েছিল। আর এখানে কিছু জোগাড়, তার সাথে সাথে কলাবউ স্নানে যাওয়া। তবে একটা মজার বিষয় কি জানেন, এই যে আপনারা যতগুলো মানুষকে দেখছেন, মানে পুজোতে যারা যারা এসছে বা আগে আগে দেখতে পাবেন, প্রত্যেকটা মানুষেরই কারোর সাথে কারো কোনো রিলেশন নেই, মানে সবাই আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা পরিবারের মানুষ। কিন্তু যে দিদি যার বাড়িতে পুজো হয়, পায়েলদি, মানে সে এমনই একজন মানুষ, বা তার হাজব্যান্ড এমনই একজন মানুষ, যে প্রত্যেকটা মানুষকে নিজের পরিবারের লোকের থেকে বেশি করে দেখে। তো এই মনটা হয়তো সবার থাকে না, দিদির আছে, দাদার আছে, আর বাদবাকি ওদের যে ছেলে মেয়েরা তাদেরও আছে, মানে সবাইকে আপন করার ব্যাপারটা ওদের মধ্যে আছে। তো সবাই খুব ভালোবেসে ওদের বাড়িতে যায়, নিজের মতো করে সব থাকে, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সব কিছু হয়। সেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, এই দুজন মানুষ হচ্ছে এমন একজন মানুষ যারা সত্যি সত্যি খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ। ভগবান ওদেরকে ভালো রাখুক, এইভাবে যেন প্রত্যেকবার পুজো হয়, আর এইভাবে যেন আমরা আনন্দ করতে পারি। কারণ ওরা দুজন না থাকলে পরে মাকে এত কাছ থেকে পাওয়ার অধিকারটা বা এত সৌভাগ্য আমাদের কারোরই হতো না। তা ওদের জন্য এই জিনিসটা সম্ভব হয়েছে। আর আপনাদের যেমন বললাম প্রথমেই, যে নদীর পরিবেশটা বেশ সুন্দর। এটা একটা পাড়া, কিন্তু তার পাড়ার পাশেই নদী, কিন্তু এত ভালো লাগছিল, খুব মানে সুন্দর জায়গাটা। আমরা প্রত্যেক বছরই যাই, তাছাড়া যাওয়া হয় না, শুধুমাত্র পুজোর সময় যাওয়া হয়। তো এখানে মায়ের স্নান শেষ, এবার মায়ের যে কাপড় পরানো চলছে, কাপড় পরানোতে আমি একটু হেল্প করলাম দিদিকে, কারণ সময়টা অনেক চলে গেছিলো। আমি তাড়াহুড়ো করে একটু দিদিকে হেল্প করে দিলাম। আর এই জিনিসগুলো না এতদিন শুধু দূর থেকেই দেখতাম, বা চোখে দেখতাম, বা দেখতামই না, এরকম একটা বিষয়। কারণ কখন কি হয়ে যেত পাড়ার পুজোতে কিছুই টের পেতাম না। তো যাই হোক, এই সবগুলো করতে পারা মানে সত্যি ভাগ্যের ব্যাপার। তো দুর্গাপুজো মানে সত্যি আমাদের কাছে একটা ইমোশন, আমার কাছে তো ইমোশন, কারণ পুজোটা আসলেই একটা বেশ জমজমাটি ব্যাপার, পুরো 7 দিন ধরে দিদির বাড়িতে যাওয়া আসা। তো এই মজাগুলো সত্যি ভোলার না, আর কোনোদিন ভোলাও যাবে না, সত্যি কথা যেটা। এখানে তারপর দিদি ঘটগুলো ভরে নিচ্ছিল, কারণ সমস্ত ঘটগুলো একবারে নদী থেকে ভরে তারপরে মার ওখানে বসানো হয়। যেহেতু অনেক লোক ছিল, তো সব ঘটগুলো নিয়ে এসেছিলো, একবার ভরে নিয়ে তারপর সোজা বাড়িতে। তো এখানকার সব কাজ শেষ, এবার যাচ্ছি বাড়ি। এক একে যার যার ঘর শেষে নিয়ে নিল, এরপর যাব আমরা।
আর এখানে বাড়ি আসার পর দাদার পা ধুয়ে দিচ্ছিল। এটা ঘরের বাড়িতে ঢোকার সময় পা ধোয়াতে হয় এবং আঁচল দিয়ে পা মোছাতে হয়, এই নিয়মটা ছিল। তো আর এরপর একটা যেটা ছিল সেটা নারকেল ফাটানো, সেটা বাড়িতে মাকে নিয়ে আসার সময় নারকেল ফাটিয়ে কিছু একটা শুভারম্ভ করে তারপর বাড়িতে ঢুকতে হয়, এটা নিয়ম আছে। ঠাকুরমশাই এগুলো করছিল। তো সবটাই তো আর বলে ওঠা সম্ভব না এইভাবে, কারণ যারা এগুলো জানে বা পুজোর সঙ্গে যারা যুক্ত তারা সবাই জানবে, আর যারা জানে না তাদের জন্য একটু বলছি। খুব একটা ভালো জানি না, যতটুকু পারছি আপনাদের জানাতে চেষ্টা করছি। এরপর ঘরে একদম মাকে বসানো হয় এবং সাথে সাথে ঘটগুলো সাজিয়ে ফেলা হয়। এর ফাঁকে যে সময়টা, সেই সময়টা সত্যিই কারোর হাতে ছিল না। সবাই প্রচণ্ড ব্যস্ত থাকে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। আর সাথে সাথে মায়ের সব জোগাড়, তার সাথে ফল বানানো, ভোগের আয়োজন, ঘর সাজানো, বাদবাকি সমস্ত কিছু সবটা করতে করতে অনেক বেলা হয়ে যায়। এবং তারপর ভোগ আরতি হয় এবং শুরু হয় মায়ের আরতি। তো আসুন আমরা মায়ের একটু আরতি দর্শন করে নিই, মহাসপ্তমীর আরতি। আর এরপরেই আমরা সন্ধ্যাবেলা বেরোই ঠাকুর দেখতে। তো তেমন একটাভাবে তখন ঠাকুর দেখা হয়নি, শুধুমাত্র এই কাছাকাছি কিছু ঠাকুর সেগুলো দেখে নিয়েছিলাম, কারণ শরীর ভালো ছিল না। আর তারপরে এত মানে সকাল থেকে কাজ ছিল, তো সেগুলো সেরে শেষে একটু বাড়ি ফেরার সময় আমরা কাছাকাছি কিছু ঠাকুর দেখে তারপর বাড়ি ফিরি। এটা দিদির বাড়ির কাছেই একটা পুজো ছিল, যেটা মাঠের মধ্যে পুজো হয়। এটা পার্টিকুলার কোনো মন্দির নেই, শুধুমাত্র পাড়ার একটা পুজো, কিন্তু বেশ ভালো করে সাজায় এরা। যেহেতু এগুলো পাড়ার পুজো, তো খুব একটা বাজেট তো থাকে না,
তো যতটা সম্ভব এরা চেষ্টা করে এবং মানে ফুটিয়ে তোলে ব্যাপারটাকে, আর এই কটা দিন একদম আনন্দে মেতে যায়। এক এক জায়গায় এক এক রকম করে প্যান্ডেল, নানান রকম মূর্তি, তাদের নানান রকম থিম, এই সব বিষয়টা নিয়ে সারা বছরের যে অপেক্ষাটা, সেটা একটা বিশেষ দিক তুলে ধরে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটি বাঙালির কাছে। তো এই যে সাজগোজ বা এই সেই শুধুমাত্র 4টে দিনের জন্য খুব ভালো, খুব ভালো লাগে, খুব ভালো কাটে সবার। এই দিনগুলো জাস্ট ভোলার নেই। এই 4টে দিন যেন এক আলাদা পাওয়া, আলাদা অনুভূতি, আলাদা ভালো লাগা। সত্যি মা সত্যি সবার। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। ধন্যবাদ।